পাকিস্তানের তরফ থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ওরা না কেবল রিসেন্টলি পাকিস্তানে হওয়া হামলার প্রতিশোধ নিতে পাল্টা অপারেশন শুরু করবে ভারতের ভেতর, স্পেশালি পশ্চিমবঙ্গকে ওরা নাকি বরবাদ করে দেবে এবং এর পাশাপাশি ভারতীয় এজেন্টদের পাকিস্তানের ভেতর ফাঁসি দেওয়ারও হুমকি দিয়েছে। ওদিকে এর মাঝেই ভারত একটা বড় সফলতা পেয়েছে, যেখানে ভারতীয় ড্রোন থেকে এমন এক ধরনের মিসাইল অ্যাটাক করা হয়েছে যাতে চীন পাক ছাড়ুন আতঙ্কবাদীদের কপালেও ভয়ঙ্কর দুঃখ নাচছে। আর তার সাথেই কিভাবে ভারত শ্রীলঙ্কা থেকে বিরাট বড় হাতিয়ারের ডিল পাচ্ছে এবং ভারতীয় নৌবাহিনীর এই নতুন 3টে অস্ত্র কিভাবে চাইনিজ সেনাকে ধ্বংস করে দেবে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেটটা খুবই ইন্টারেস্টিং এবং এটা ইঙ্গিত দিচ্ছে যে বড় কিছু ঘটতে চলেছে। সম্প্রতি সংসদে একটা ইমিগ্রেশন বিল আনা হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। এই বিল অনুযায়ী ভারতে যদি কোনো অবৈধ বিদেশি ধরা পড়ে তাহলে তাকে 7 বছরের জেল আর 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে এবং এই অবৈধ বিদেশিদের ট্র্যাক করার জন্য সমস্ত হোটেল, এয়ারলাইন্স, হাসপাতাল, কলেজ, ইউনিভার্সিটি মানে যে কোনো প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারের সাথে তথ্য শেয়ার করতে হবে যদি কোনো বিদেশি তাদের সেবা নেয় বা সেখানে অবস্থান করে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিলকে আপনি ভারত সরকারের একটা অফিসিয়াল অবৈধ জিহাদি খেদাও অভিযান বলতে পারেন, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কিছু মানুষ এটাকে নিয়ে খুশি নয়, কারণ তারা মনে করছে যে সরকার গত 10 বছরেও বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিমদের দেশ থেকে তাড়ানোর ব্যাপারে কোনো বড় পদক্ষেপ নেয়নি। আর এখন দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এখানে যে অপারেশন চলছে সেগুলো ছোট ছোট, তাতে ওরা সন্তুষ্ট নয়, কারণ ব্যাপক হারে এখনও ডিপোর্টেশন শুরু হয়। তো তাদের জন্য বলে রাখি যে বহু বছর আগে এক ধরনের সিনেমা জনপ্রিয় ছিল বাংলাতে, যেখানে ডাইনি টাইপের একটা ক্যারেক্টার থাকতো যাকে মারা যেত না। বলা হতো যে এই ডাইনির প্রাণ একটা তোতা পাখির ভেতরে লুকিয়ে রয়েছে। আপনি যতই ডাইনির ওপর অ্যাটাক করুন তার কিচ্ছু হবে না যতক্ষণ না আপনি ওর তোতা পাখিটাকে মেরে ফেলেন। ঠিক একই ঘটনা ভারতের ক্ষেত্রেও ঘটেছে। আপনি কখনোই শুধু ভারতে আতঙ্কবাদী, দেশদ্রোহী বা অবৈধ অনুপ্রবেশকারীদের খতম করতে পারবেন, কারণ এদের যে প্রাণভোমরা সেটা অন্য দেশে লুকিয়ে রয়েছে, তাই সেখান থেকে এদেরকে খতম করতে হবে। এই সমস্ত জিহাদিকরণ 1971 সালের পেট্রো-ডলার ডিলের পর শুরু হয়েছে এবং এর ফান্ডিং এসেছে 4টে দেশ থেকে: সৌদি আরব, ইউএই, ওমান আর কাতার। এই দেশগুলোর অফুরন্ত তেলের টাকা ভারতীয় উপমহাদ্বীপে জিহাদিকরণ করতেই খরচ হয়েছে, তাই এই সমস্যার সমাধানের কাজও আপনাকে ওই দেশগুলো থেকে শুরু করতে হবে। আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনে এই 4টে দেশের নেতাকে নিজের ভাই বা ব্রাদার বলে ডাকে। আমি আগেও বলেছি, ইউএই নেতা এমবিজেড, সৌদি আরবের নেতা মোহাম্মদ বিন সালমান, যাকে ক্ষমতায় আনতে মোদি, ট্রাম্প, নেতানিয়াহু আর এমবিজেডের ভূমিকা ছিল। তৃতীয় ভাই হলো ওমানের রাজা আর চতুর্থ এবং সর্বশেষ ভাই হলো কাতারের আমির। ভাই বা ব্রাদার বলার মানে হলো এই দেশগুলোর সাথে ডিল ফাইনাল হয়ে গেছে এবং সেখান থেকেই পুরো লিস্ট আসবে ভারতের ভেতর থাকায় ইকোসিস্টেমে, যাদেরকে এত বছর ধরে ফান্ড করা হয়েছে। এরপর এদের ফান্ডিং বন্ধ হবে এবং রিভার্স ফান্ডিং শুরু হবে ডি র্যাডিক্যালাইজেশনের জন্য। কাতারের সাথে কয়েক মাস আগেই ডিল হওয়ার পর এখন গিয়ে ভারত সরকার ইমিগ্রেশন বিল এনেছে, আর গত অক্টোবর মাস থেকে রোহিঙ্গা আর বাংলাদেশিদের তাড়ানোর অভিযান শুরু হয়ে গেছে। ফলে আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন যে এখানে আসলে কি গেম চলছে। ভারত সরকার গত কয়েক বছর ধরে এই 3টে দেশে কাজ করছিল এবং সেখান থেকেই ভারতে অ্যাকশন নেওয়া হচ্ছে। একই ঘটনা মণিপুরেও ঘটেছে। মণিপুরের সমস্যার মূলেও আমেরিকা রয়েছে। ট্রাম্পের সাথে ডিলের পরে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। অর্থাৎ বিষয়গুলো যতটা সহজ মনে হয় আদতেও তা ততটা সহজ নয়। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেটে, যা শ্রীলঙ্কাকে। সম্প্রতি খবর এসেছে যে শ্রীলঙ্কার সরকার ভারতের সাথে আলোচনা করছে, যেখানে ভারতে তৈরি সমস্ত গান, রাইফেল আর পিস্তল সহ ছোট অস্ত্র মানে স্মল আর্মস শ্রীলঙ্কার পুলিশ আর সেনাবাহিনী ব্যবহার করবে। এই চুক্তির অংশ হিসেবে ভারত শ্রীলঙ্কার ভেতর একটা ডেডিকেটেড ফ্যাক্টরি স্থাপন করবে, যেখান থেকে শ্রীলঙ্কার পুরো চাহিদা মেটানো হয়। গত বছরের মে মাসেই রাশিয়ান মিডিয়া প্রথম এই বিষয়টিকে রিপোর্ট করেছিল এবং এখন শ্রীলঙ্কার সরকার
আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত করেছে। মানে একবার ভাবুন তো, একটা দেশের পুলিশ ফোর্স আর মিলিটারির গান, রাইফেলের মতন অস্ত্রের বেশিরভাগ চাহিদা ভারত মেটাবে। এটা শুধু একটা চুক্তিই নয়, বরং ভারতীয় প্রতিরক্ষার জন্য একটা বিরাট বড় অর্জন। ভারতীয় অস্ত্র রপ্তানিতে যেন রকেটের গতি লেগে গেছে। আর নিঃসন্দেহে এটা অত্যন্ত ইতিবাচক সংবাদ, কারণ এই চুক্তি শুধু অর্থনৈতিক লাভই নয়, বরং কৌশলগত দিক থেকেও ভারতের জন্য বড় সাফল্য। শ্রীলঙ্কা আপনারা জানেন ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ দেশ, এবং এই চুক্তি ভারতের যে প্রভাব তাকে শক্তিশালী করবে। পরবর্তী খবরটা পাকিস্তান আর পশ্চিমবঙ্গকে নিয়ে, যা আমি বলবো একটু চিন্তার বিষয়। আজকে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে দেখিয়েছি কিভাবে পাকিস্তানের ভেতরে টপ আতঙ্কবাদী আবু কাতালকে মেরে দিয়েছে অজ্ঞাত গানম্যান। এর আগেই বালুচরা পুলওয়ামা স্টাইলে পাকিস্তান আর্মির একটা বাস উড়িয়ে দিয়েছে, যাতে সকলে মারা গেছে। এছাড়াও ট্রেন হামলায় 214 জন মরেছে। পাকিস্তানের আর্মি এবং আইএসআইয়ের সাথে যুক্ত বিশ্লেষক আর তাদের অফিসিয়ালরা দাবি করছে যে এই সমস্ত হামলার পেছনে অ্যাকচুয়ালি ভারতের হাত রয়েছে। এখন পাকিস্তান একটা নতুন পদ্ধতিতে ভারতের থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। এর জন্য তারা তাদের সেপারেটিস্ট ডেস্ককে সক্রিয় করবে। সহজ ভাষায় বললে এগুলো পাকিস্তানের স্লিপার সেলসের মতো। উদাহরণ হিসেবে খালিস্তানি ডেস্ক, মণিপুর ডেস্ক, কাশ্মীর ডেস্ক, যেগুলো আলাদা আলাদা আতঙ্কবাদী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন পাকিস্তানের এই ডেস্কে নতুন দুটো নাম যুক্ত হয়েছে, পশ্চিমবঙ্গ ডেস্ক আর তামিল ডেস্ক। অর্থাৎ পাকিস্তান, কাশ্মীর আর খালিস্তানের মতন পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুতেও আতঙ্কবাদী কার্যকলাপ শুরু করতে চায়। আমি গত বছরেই বলেছিলাম যে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা হয়েছে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি বাইরে থেকে আসা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম রয়েছে, যাদেরকে কাজে লাগিয়ে মণিপুর আর কাশ্মীরের মতন হিন্দুদের টার্গেট করা হতে পারে এবং হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তামিল ডেস্ক ইতিমধ্যেই সক্রিয় হয়ে গেছে। লক্ষ্য করেছেন কিনা জানি না, হঠাৎ করে গত 1 মাস ধরে ভাষা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। কাদের মধ্যে? তামিল বনাম হিন্দি। তামিলনাড়ুর ডিএমকে পার্টি তামিলনাড়ুকে গোটা দেশের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে ভাষার নামে। এখন এই ঘটনাগুলো কাকতালীয় হতে পারেন। পাকিস্তান তামিল ডেস্ক চালু করার পরে তামিলনাড়ুতে ভাষা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে তামিল বিশেষ করে হিন্দিভাষীদের টার্গেট করছে। আশা করি আপনি এই লিঙ্কটি বুঝতে পেরেছেন। এখন পশ্চিমবঙ্গেও ঠিক এমন কিছু ঘটতে চলেছে, হয় ভাষা নিয়ে, নয়তো হিন্দু মুসলিম বিভেদ নিয়ে। এবং হ্যাঁ, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তানের কূটনীতিরা এটাও বলছে যে পাকিস্তান আর্মি ভারতের কুলভূষণ যাদবকে জোর করে ফাঁসি দিয়ে দেয়। এটা করলে পাকিস্তান ফেঁসে যায়, কারণ কুলভূষণ যাদবকে যারা অপহরণ করেছিল সেই 2 আতঙ্কবাদীকে কয়েকদিন আগেই মেরে দেওয়া হয়েছে। এখন যদি তাকে ফাঁসিতে ঝোলানো হয় তাহলে ভারত পাকিস্তানকে ছাড়বেন। এখানে একটা বড় লড়াই আসন্ন, কারণ এই ঘটনা 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল আর উত্তপ্ত। আগামী দিনগুলিতে কী ঘটবে সেটা এখন দেখার। যাই হোক, এবারে আসি নেক্সট আপডেট, আর্চার ড্রোনকে নিয়ে। এটা একটা বড় সফলতা বলতে পারে। সম্প্রতি খবর এসেছে যে ভারতের তৈরি আর্চার অ্যাটাক ড্রোন থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল টেস্টের একটা ভিডিও লিক হয়ে গেছে। এই ঘটনাটা ভারতের প্রতিরক্ষা খাতে একটা বড় মাইলফলক হিসেবে দেখা যাচ্ছে। কয়েক মাস আগেই আর্চার এনজি ড্রোনের যে দ্বিতীয় প্রোটোটাইপ, সেটা টেস্টিংয়ের জন্য প্রস্তুত হওয়ার খবর এসেছিল। আর ধারণা করা হচ্ছে যে টেস্টিং সম্পন্ন হয়ে গেছে এবং ড্রোনটা সফলভাবে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চ করেছে। যদিও এখনও অফিসিয়ালি এটা কনফার্ম করেন, কিন্তু এর একটা ছবি সামনে এসেছে। ছবিটা লো কোয়ালিটির, কিন্তু এর থেকে কনফার্ম যে টেস্ট সফল হয়েছে। এই আর্চার এনজি বাইরাক্তার ড্রোনের থেকে বেশি শক্তিশালী এবং 1 ইঞ্চি ড্রোনের নিচের ধাপে একটা ড্রোন। ভারত এটাকে না কেবল পাকিস্তানের বিরুদ্ধে, বরং আতঙ্কবাদীদের ওপর এয়ার স্ট্রাইকেও ব্যবহার করতে পারবে এবং যে এলাকায় এয়ার ডিফেন্স সিস্টেম নেই সেখানে ট্যাঙ্কের বিরুদ্ধে দারুণ কাজে আসবে। এবারে আজকের আমাদের শেষ আপডেটটা রয়েছে ভারতীয় নৌবাহিনীকে, এবং এটা চীনের জন্য একটা বড় আতঙ্ক তৈরি করেছে। ভারত এই মুহূর্তে অতিরিক্ত 3টে আলাদা আলাদা অ্যান্টিশিপ মিসাইল তৈরি করেছে, যা চীনের নৌবাহিনীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মিসাইলগুলোর কম্বিনেশন চীনের নৌশক্তিকে মোকাবিলা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রথম মিসাইল NSM-MR বা নেভাল অ্যান্টিশিপ মিসাইল মিডিয়াম রেঞ্জ। এটা একটা মিডিয়াম রেঞ্জের অ্যান্টিশিপ মিসাইল যার রেঞ্জ 300 কিলোমিটারের বেশি, সম্পূর্ণ নতুন মিসাইল এবং ফাইটার জেট থেকে লঞ্চ করা।
কিছুদিন আগে হেলিকপ্টার থেকেও NSM-SR মিসাইলের সফল টেস্ট হয়, কিন্তু এটা তার চেয়েও বেশি শক্তিশালী আর বেশি রেঞ্জ। এই মিসাইলটা যুদ্ধজাহাজকে দূর থেকে ধ্বংস করার ক্ষমতা রাখে, যা নৌবাহিনীকে স্ট্র্যাটেজিক সুবিধা দেবে। দ্বিতীয় মিসাইল লং রেঞ্জের স্ট্যান্ড অফ ওপেন। এটা এয়ার লঞ্চ সাবসনিক ক্রুজ মিসাইল, যার রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি। এটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে স্যাচুরেটেড অ্যাটাক। এর বিশেষত্ব হলো এটা স্টেলথ টেকনোলজি, অর্থাৎ শত্রুর রাডারে সহজে ধরা পড়বে না। ব্রহ্মোস মিসাইলের তুলনায় এটা অনেক সস্তা, কিন্তু তার চেয়ে কম শক্তিশালী না। এই মিসাইলটা ভারতের নৌবাহিনীকে দূরপাল্লার আক্রমণের ক্ষমতা দেবে, যা চীনের নৌবাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। তৃতীয় মিসাইল হলো ব্রহ্মোস NG। এটা নিয়ে আমরা 3 দিন আগে আলোচনা করেছিলাম। এটা আগামী বছরে টেস্ট করার কথা। ব্রহ্মোস NG ব্রহ্মোস মিসাইলের আপগ্রেডেড ভার্সন, যা আরও হালকা আর দ্রুত এবং মারাত্মক। ফলে এই 3টে মিসাইলের কম্বিনেশান বিশেষভাবে চীনের নৌবাহিনীকে মোকাবিলা করার জন্য ব্যাপক কাজে আসবে, যা চীনের জন্য একটা নতুন হেডেক তৈরি করেছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর আর হিন্দ মহাসাগরে ভারতের উপস্থিতি আরও বেশি শক্তিশালী করবে।